আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি সবাই ভালো আছি। আমি খুবই সরি, গত ক্লাসে আমি রেকর্ড করতে ভুলে গেছি, কেউ আমাকে একটু রিমাইন্ডও করে দিল না। আমি খুবই সরি, বাট আমি কোন একটা ক্লাসে এটার একটা রেকর্ড ক্লাস দিয়ে দিব ইনশাল্লাহ। আর খুব বেশি প্রবলেম হলে ওয়েবসাইটে ক্লাস দেয়া আছে, ওখান থেকে একটু ক্লাস করে নিব। জি। কেমন আছি সবাই? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। গুড। ওকে। সো আমাদের আজকের ক্লাস লাইন গ্রাফ নিয়ে। লাইন গ্রাফ ডিফিকাল্ট মনে হয় যে অনেক বেশি লাইন থাকলে আমরা আসলে কিভাবে লিখবো, বা এই লাইন গ্রাফ কিভাবে রিপ্রেজেন্ট করা উচিত, তা আমরা আজকের ক্লাস শিখবো। এবং আমি আমাদের গ্রুপে দেখলাম, যেটা আমাদের প্রাইভেট গ্রুপে দেখলাম, যে সবাই খুব চমৎকার এইচডাব্লিউ জমা দিয়েছে। আমি খুবই হ্যাপি যে আমি এইচডাব্লিউ জমা পেয়েছি। এইচডাব্লিউ জমা পেয়েছি, এটা খুবই পজিটিভ একটা দিক। স্টুডেন্টরা পড়তেছে, তো এইটা যেন কন্টিনিউ হয়, যে নিয়মিত যেই পড়াটা দেয়া হচ্ছে এটা যেন আমরা কমপ্লিট করতে পারি। ভাইয়ারা, আমরা একটু শুরু করব। আমাদের লাইন গ্রাফে এখানে হচ্ছে কোশ্চেন দেয়া আছে, টপিকটা, যে এই লাইন গ্রাফটা কিসের উপর বানানো হয়েছে সেই টপিকটা জাস্ট আমাদের এখানে দিয়ে দিছে। দ্যাটস ইট। আর এই টপিকের পরে আমাদেরকে এখানে প্রশ্ন করা হয়েছে, সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং উইথ দ্য মেইন ফিচার্স। একটা হচ্ছে সিলেক্ট করতে বলছে, একটা হচ্ছে রিপোর্ট করতে বলছে। সিলেক্ট অ্যান্ড রিপোর্ট কোন জিনিসটাকে, মেইন ফিচারটাকে উল্লেখ করতে বলছে, তাই না? এবার আসি, আমাদেরকে ওরা আরো একটা প্রশ্ন করেছে, সেটা হচ্ছে মেক কম্পারিজন ওয়্যার রিলেভেন্ট। মেক কম্পারিজন ওয়্যার রিলেভেন্ট, তাই তো? বেহরা, আমাদের কাজ হচ্ছে এই যে টপিকটা, এই টপিকটাকে আমরা প্যারাফ্রেজ করব। এই টপিকটাকে আমরা প্যারাফ্রেজ করব। আর এখানে বলছে সিলেক্ট অ্যান্ড রিপোর্ট, এইটা আমরা বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, সামটাইমস অতিরিক্ত আমরা বডি প্যারাগ্রাফ 3 লিখি। ইট ডিপেন্ডস অন, কিন্তু এর বেশি না, মানে তিনটার বেশি বডি প্যারাগ্রাফ আমরা কখনোই করব না। এবার আসি মেক কম্পারিজনস ওয়্যার রিলেভেন্ট। মেক কম্পারিজনস ওয়্যার রিলেভেন্ট, মেক কম্পারিজনস ওয়্যার রিলেভেন্ট, এইটা করব আমরা ওভারঅলে। এটা করবো আমরা ওভারঅলে, এটা করবো আমরা বডি প্যারাগ্রাফ 1-এ, এটা করবো আমরা বডি প্যারাগ্রাফ 2-তে। যদি অতিরিক্ত বডি প্যারাগ্রাফ 3 লিখি তাহলে করব, না হলে দরকার নেই। সো সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, বডি প্যারাগ্রাফ 3। আর মেক কম্পারিজনস অবশ্যই ওভারঅলে থাকতে হবে। বডি প্যারাগ্রাফ 1-এ একটা বা দুইটা সেন্টেন্স, বডি প্যারাগ্রাফ 2-তে একটা বা দুইটা সেন্টেন্স, বডি প্যারাগ্রাফ 3-তে একটা সেন্টেন্সে করলেই হয়েছে। এরকম থাকা উচিত। তো এই কাজগুলো যদি আমরা অ্যাকুরেটলি করতে পারি, টাস্ক রেসপন্স বা অ্যাচিভমেন্ট যেটা, এটা আমাদের খুব ক্লিয়ার হবে, খুবই ক্লিয়ার হবে। এবার আমি শুরুতে একটা কথা বলেছি, যে এখানে বলছে দ্য গ্রাফ, এরপরে হচ্ছে ভার্ব, এরপরে হচ্ছে টপিক, এরপর হচ্ছে টপিক, তাই না? তো আমি একটু ক্লিন করে দেই। ফার্স্টে হচ্ছে গ্রাফটা কি নিয়ে, গ্রাফটা কি নিয়ে। So আমরা লিখবো এরকম, দা লাইন গ্রাফ। আমরা শুধু গ্রাফ লিখবো না, আমরা লিখবো দা লাইন গ্রাফ। তাহলে প্রথমেই হচ্ছে ইন্ট্রো লেখার সময়, ইন্ট্রো লেখার সময় আমরা কতগুলো কাজ করব। এক নম্বর কাজ হচ্ছে, ইন্ট্রো লেখার সময় আমরা প্রথম কাজই হচ্ছে নাম দিব। যেমন আমরা এখানে বলতেছি দ্য লাইন গ্রাফ, এটা হচ্ছে আমাদের একদম প্রাইমারি কাজ, যে আমরা নাম বলে দিব দ্য লাইন গ্রাফ। দুই নম্বর কাজ হচ্ছে আমরা ভার্ব দিব। দুই নম্বর কাজ হচ্ছে আমরা ভার্ব দিব। খেয়াল করে দেখি,
ভার্বটা হচ্ছে গিভস, আমরা দিতেছি শোস। অনেক স্টুডেন্ট ভুল করে বিলো লিখে ফেলে। অনেক স্টুডেন্ট ভুল করে বিলো লিখে ফেলে। এই কাজটা যেন আমরা কেউ না করি, খবরদার। শুধু ডিরেক্ট ভার্ব, নাম, নামের পরে ভার্ব, এর বাহিরে অন্য কোনো কিছু অ্যাড করব না, কোনো কিছু না। এবার ভার্বের শেষে এস বা ইএস, এটা অবশ্যই লক্ষ্য করতে হবে, লক্ষ্য করতে হবে। যেমন এইখানে ভার্বের শেষে একটা এস আছে, তাহলে এই ভার্বটার শেষে এস হতে হবে। তো এই দুটো ভার্বের স্ট্রাকচার বা প্যাটার্ন সেম হতে হবে। অনেকে ভুল করে এস দেয় না, অনেকেই দেয় না। তো আমি যাতে ভুল না করি, এই জন্য আমাকে প্রশ্ন ভালো করে বুঝতে হবে যে প্রশ্নে কি দেয়া আছে। প্রশ্নে ভার্বের যে স্ট্রাকচার, সেম স্ট্রাকচারটা আমরা রাখবো, সেম স্ট্রাকচারটাতেই আমরা কাজ করব। এবার আসি, এখানে আমার প্রশ্নে কি দেয়া ছিল। আমার প্রশ্নে দেয়া ছিল ইনফরমেশন অন দ্য নাম্বার অফ পার্টিসিপেন্টস ফর ডিফারেন্ট অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস গুলা কি কি? ফিল্ম ক্লাব, মার্শাল আর্ট, অ্যামেচার ড্রামাটিক্স, তারপর হচ্ছে টেবিল টেনিস এবং মিউজিক্যাল পারফরমেন্স। দে আর ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, দে আর ডিফারেন্ট অ্যাক্টিভিটিস। সো এই যে টপিকটা, এই যে টপিকটা, এই টপিকটাকে প্যারাফ্রেজ করে ফেলবো, এই টপিকটাকে প্যারাফ্রেজ করে ফেলবো। প্যারাফ্রেজ টপিক, যে ইনফরমেশন অন দ্য নাম্বার অফ পার্টিসিপেন্টস ফর ডিফারেন্ট অ্যাক্টিভিটিস। খেয়াল করে দেখি কোন টপিকটাকে আমরা প্যারাফ্রেজ করতেছি। ইনফরমেশন অন দ্য নাম্বারস অফ পার্টিসিপেন্টস ফর ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, এই যে টপিকটা, সেই টপিকটাকে আমরা প্যারাফ্রেজ করে ফেলবো। আমরা প্যারাফ্রেজটা করতেছি এইভাবে, প্যারাফ্রেজটা আমরা এভাবে করতেছি যে দ্য নাম্বার অফ পার্টিসিপেন্টস বাই অ্যাক্টিভিটি, বাই অ্যাক্টিভিটি। আর এখানে বলা ছিল ইনফরমেশন অন দ্য নাম্বারস অফ পার্টিসিপেন্টস ফর ডিফারেন্ট অ্যাক্টিভিটিস। দ্যাটস ইট। এরপরে 4 নম্বর কাজ হচ্ছে প্লেসের, প্লেসের কথাটা বলে দেয়া। প্লেসের কথাটা বলে দেয়া মানে হচ্ছে, যেটা আমি বোঝানোর ট্রাই করতেছি, সেটা হচ্ছে মূলত, লক্ষ্য করলে দেখবো এই জায়গায় প্লেস বলছে অ্যাট ওয়ান সোশ্যাল সেন্টার ইন মেলবোর্ন অস্ট্রেলিয়া। অ্যাট ওয়ান সোশ্যাল সেন্টার ইন মেলবোর্ন অস্ট্রেলিয়া। আমরা বলতেছি অ্যাট এ সোশ্যাল সেন্টার ইন মেলবোর্ন অস্ট্রেলিয়া। তাহলে আমি প্লেসের কথা বলে গেলাম। 5 নম্বর কাজ হচ্ছে আমি আমি ইয়ার বলে যাব, ইয়ার বলে যাব। এই সিকোয়েন্সটা যদি কারো মনে থাকে যে ইন্ট্রোতে কোন কথাটার পরে কোন কথাটা লিখবো, তাহলে আমার মনে হয় না যে কেউ আর ভুল করবে। এই জন্য আমি সবাইকে সবসময় বলি ইন্ট্রোর সিকোয়েন্সটা মুখস্থ করে ফেলি। যেমন এখানে ছিল ফর দ্য পিরিয়ড 2000 টু 2020, ফর দ্য পিরিয়ড 2000 টু 2020। আমরা বলতেছি ফ্রম 2000 টু 2020। তো আমি রিকোয়েস্ট করব ইন্ট্রোর জন্য কি কি করতে হবে তার পুরো সিকোয়েন্স দেওয়া হয়েছে, এই সিকোয়েন্স মুখস্থ রাখবো এবং তারপরে সেই অনুযায়ী আমরা লেখা ট্রাই করব। তাহলে আশা করি লাইন গ্রাফে কারো কোনো ভুল হবে না, মানে লাইন গ্রাফ নিয়ে কারো কোনো ঝামেলা হবে না। এই হোক। ওকে, ইন্ট্রোতে কারো কোনো কোশ্চেন আছে? ইন্ট্রোতে, ইন্ট্রো নিয়ে কোনো ঝামেলা আছে আর? নাই? জটেড, তার মানে কারো কোনো ঝামেলা নাই। থ্যাংক ইউ আহাদ, ডিমো, ভেরি গুড, নো প্রবলেম, মোবাইল। ভাইয়ারা, আমরা আমাদের ক্লাসের শুরুতে একটা কথা বলেছি, আমরা চেষ্টা করব যে এই যে বলে দিয়েছিল মেক কম্পারিজন স্যার রিলেভেন্ট, এই কথাটা ওভারঅলে লিখে যাওয়ার জন্য, এই কথাটা ওভারঅলে লিখে যাওয়ার জন্য। সো আমরা এখানে ওভারঅল লিখব এবং এইখানে একটা কমা দিব। কেউ যদি এই কমাটা না দেয়, তাহলে কিন্তু তার জিআর এর যেই ভুল, অ্যাকুরেসির যে ভুল, সেটা হবে। এই জন্য ওভারঅল লেখার পরে অবশ্যই আমাকে একটা কমা দিতে হবে। এবার বলেছি কম্প্যারিজন করব। কম্প্যারিজন করার জন্য সেন্টেন্স কমা ওয়াইল সেন্টেন্স, এই প্যাটার্নটা ফলো করে লিখব।
সেন্টেন্স কমা হোয়াইল বাকি সেন্টেন্স, এই প্যাটার্নটা ফলো করে লিখবো। যদি এই প্যাটার্নটা ফলো করে লিখি তাহলে আমাদের মেক কম্পারিজনস হয়ে গেল। এবং অবশ্যই মাথায় রাখবো আমাদের হোয়াইলের আগে একটা কমা হবে। এই কমা যেন কেউ ভুলে মিস না করে, কারণ এই কমাটা খুবই খুবই পাওয়ারফুল একটা কমা। একটু লক্ষ্য করে দেখিস এই অনুযায়ী আমরা লিখতে পারছি কিনা। ফিল্ম ক্লাব, দিস ইজ ফিল্ম ক্লাব, এই যে ফিল্ম ক্লাবটা দেখছি, এই যেটা ফিল্ম ক্লাব, পুরো গ্রাফে সবচেয়ে বেশি কে? ফিল্ম ক্লাব না? এবং ফিল্ম ক্লাব কিন্তু কনসিস্টেন্টলি হাইয়েস্ট নাম্বারে ছিল, তাই না? আর অ্যামেচার ড্রামাটিক যেটা, অ্যামেচার ড্রামাটিক কিন্তু কমতে কমতে একদমই কমে গেছে। অ্যামেচার ড্রামাটিক কিন্তু অনেক বেশি রিডিউস হয়েছে, লক্ষ্য করে দেখি। এইগুলো মিক্স করে আমি চাইলে একটা কম্পারিজন শো করতে পারি। সো দ্য ফিল্ম ক্লাব consistently had the highest number of attendees throughout the period. The film club consistently had the highest number of attendees throughout the period. লক্ষ্য করছি? ফিল্ম ক্লাব কনসিস্টেন্টলি হ্যাড দ্য হাইয়েস্ট নাম্বার অফ অ্যাটেন্ডেন্স থ্রু আউট দ্য পিরিয়ড, সবচাইতে বেশি উপরের পজিশনে ছিল। লক্ষ্য করে দেখি, দ্য ফিল্ম ক্লাব কনসিস্টেন্টলি হ্যাড দ্য হাইয়েস্ট নাম্বার অফ অ্যাটেন্ডেন্স থ্রু আউট দ্য পিরিয়ড, তাই না? থ্রু আউট দ্য পিরিয়ড গেল এটা। এবার এইটাকে আমরা যদি একটু ক্লিন করে দেই, আমরা বাকি কাজটা কি করেছি সেই বাকি কাজটা মিলানোর ট্রাই করব। লক্ষ্য করি কমা এবং হোয়াইল, তার মানে এই স্ট্রাকচারটা ফলো করে লেখা হয়েছে। কমা এবং হোয়াইল তার মানে এই স্ট্রাকচারটা ফলো করে লেখা হয়েছে। অ্যামেচার ড্রামাটিক্স ওয়াজ দ্য অনলি অ্যাক্টিভিটি দ্যাট এক্সপিরিয়েন্সড এ ডিক্লাইন ইন পপুলারিটি। দেখি তো, সবাই কিন্তু কম বেশি বেড়েছে, সবাই বেড়েছে, রাইট? এই যে অনেক বাড়ছে, বাড়তেছে। আর এ তো সবচেয়ে উপরে ছিলই। সবাই কিন্তু বাড়তেছে, একজনই শুধু এই যে অ্যামেচার ড্রামাটিক যেটা। তো আমরা বলতেছি অ্যামেচার ড্রামাটিক্স ওয়াজ দ্য অনলি অ্যাক্টিভিটি দ্যাট এক্সপিরিয়েন্সড এ ডিক্লাইন ইন পপুলারিটি, এক্সপিরিয়েন্সড এ ডিক্লাইন ইন পপুলারিটি, তাই না? সো এইটা আমার জাস্ট রিডিউস হয়েছে। এবার আমি এবার আমি একটা জিনিস দেখাবো যে কেন আমরা হ্যাড লিখেছি, কেন আমরা ওয়াজ লিখেছি, কেন আমাদের এক্সপেরিয়েন্সড হলো। ভাইয়েরা, 2000 সাল থেকে 2020 সাল, এটা পুরোটাই পাস্টের কাহিনী। আমি আজকে যখন আমাদের মকের খাতা দেখলাম, একটা লাইন গ্রাফ দেয়া ছিল ওদের, এবং ওই লাইন গ্রাফটার সাল ছিল 2000 সাল এবং 2018 সাল, এরকম কিছু মনে হয়, একটা মানে দুইটা সালে মেন অ্যান্ড উইমেনের একটা চেঞ্জ ছিল গ্রাফে। ওই কোশ্চেনে এক স্টুডেন্ট বিভিন্ন জায়গায় ইজ, আর তারপরে হচ্ছে ভার্বের শেষে এস বা ইএস অ্যাড করে বারবার লিখছে। তার কিন্তু গ্রামারটা হয় নাই, কারণ এই সাল দুটো অলরেডি গন। সো পাস্টের গল্প আমি চাইলেও এগুলা লিখতে পারবো না, আমি চাইলেও এগুলা লিখতে পারবো না। এবার আসি, এই যে হ্যাড, এই যে ওয়াজ, এই যে এক্সপিরিয়েন্স, দে অল আর দ্য পার্ট অফ 2000 to 2020। তো আমাকে মনে রাখতে হবে যখন আমি কোনো একটা গ্রাফে এরকম পাস্টের গল্প পেয়ে যাব বা পাস্টের টাইম পিরিয়ড দেয়া থাকবে, আমার প্রথম কাজ হচ্ছে এখানে লিখে রাখবো হ্যাড, কোশ্চেনের উপর লিখে রাখবো, যাতে করে এর বাহিরে অন্য কোনো কিছু দিয়ে আমি না লিখি। এর বাহিরে আমি অন্য কোনো কিছু যাতে আর ইউজ না করি, এই জিনিসটা আমাকে কনফার্ম করতে হবে। আমি এখানে লিখে রাখবো ওয়াজ, আমি এখানে লিখে রাখবো ওয়ার, আমি এখানে লিখে রাখবো যে ভার্ব প্লাস ইডি। এই চারটা স্ট্রাকচারের ভেতর থেকেই আমি সবসময় আমার এই রাইটিংটা লেখার ট্রাই করব। কারণটা কি? কারণটা হচ্ছে আমি টেন্স দেখেছি, আমি সাল দেখেছি বা ইয়ার দেখেছি। কেউ যদি প্রশ্নের উপর এভাবে লিখে রাখে তাহলে সে পরীক্ষার হলে ডিস্ট্রাক্টেড হবে না।
আর যদি না লিখে রাখে তাহলে হবে কি, সে এক একটা সেন্টেন্স এক এক প্যাটার্নে এলোমেলো করে লিখবে। সো আমরা আমাদের এক্সাম ব্যাচ থেকে শুরু করে একদম বেসিক ব্যাচ যেগুলোতেই আমরা টাস্ক অন করাই না কেন, সব জায়গায় একই কথা বলে দিই যে প্রশ্নের উপর টেন্সটা লিখে রাখি, যাতে করে পরীক্ষার হলে মাথা এলোমেলো না হয়ে যায়। দ্যাটস ইট। আর ইন্ট্রোর এটা সব সময় প্রেজেন্ট সিম্পল, পিএস প্রেজেন্ট সিম্পলে লিখবো। সব সময় এই জিনিসটা ফলো করব যে ইন্ট্রো আমার প্রেজেন্ট সিম্পল। ওভারঅল থেকে একেবারে বডি 1, বডি 2, বডি 3 পর্যন্ত যদি লিখি, তাহলে সেটা ডিপেন্ড করবে প্রশ্নের ইয়ারটা কিভাবে দেয়া আছে। আমরা আরো অনেকগুলো প্রশ্ন সলভ করব, ডেফিনেটলি নেক্সট ক্লাসে আমরা আরো প্রশ্ন সলভ করব, তার পরের ক্লাসে আমরা প্রশ্ন সলভ করব। সেখানে দেখবো যে মাল্টিপল এরিয়াতে লেখা হয়েছে, সামটাইমস ফিউচার দেয়া আছে, সামটাইমস প্রেজেন্টে দেয়া আছে, এন্ড ডেফিনেটলি উইল ওয়ার্ক অন দ্যাট। আই হোপ ওভারঅল নিয়ে কারো কোনো কোয়েশ্চেন নাই। এনি কোয়েশ্চেন্স? এনি ওয়ান? এনি কোয়েশ্চেন্স? নো? নো কোয়েশ্চেন্স? ওকে, থ্যাংক ইউ। নো কোয়েশ্চেন্স। এবার চলে যাব বডি প্যারাগ্রাফ 1। বডি প্যারাগ্রাফ 1। ও, ইন্ট্রো অলওয়েজ প্রেজেন্ট টেন্স, রিমেম্বার। ইন্ট্রো অলওয়েজ প্রেজেন্ট টেন্স। আচ্ছা, এখানে আমাদের স্টুডেন্টরা একটা ভুল করে। আমাদের এইখানে এটা কিন্তু নাম্বার অফ পার্টিসিপেন্টস, এটা কিন্তু নাম্বার অফ পার্টিসিপেন্টস। পোলাপাইন না বুঝেই করে কি, এই 35-এর পরে পার্সেন্টেজ বোঝাই দেয়, এখানে পার্সেন্টেজ বসাই দেয়। আমার এখানে এই প্রশ্নে কোথাও কি পার্সেন্টেজ দেয়া আছে? প্রশ্নে কোথাও পার্সেন্টেজ দেয়া আছে? নাই তো, তাই না? কিন্তু আমরা এটা খেয়াল করি না। যদি এখানে থাকতো পার্সেন্টেজ, তাইলে যে আমি এখানে পার্সেন্টেজ বসাইতে পারতাম, আমি এখানে পার্সেন্টেজ বসাইতে পারতাম। কিন্তু যেহেতু এখানে বলা আছে ডিরেক্ট নাম্বার, তার মানে আমি শুধু নাম্বারটা বসাবো, তার মানে আমি শুধু নাম্বারটা বসাবো, তার মানে আমি শুধু নাম্বারটা বসাবো। দ্যাটস ইট। এই জায়গাগুলো, এই স্কেলগুলো খেয়াল করতে হবে রাইটিং লেখার সময়। দ্বিতীয় কথা হচ্ছে, অনেকে বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2 শুরু করার জন্য ফ্রেজ দিয়ে শুরু করে, ফ্রেজ দিয়ে শুরু করে। আননেসেসারি। না, ফ্রেজ লাগবে না, ডিরেক্ট লেখা শুরু করি। ডিরেক্ট একবারে টপিকে চলে যাই। যেমন আমরা এখানে যেটা করছি, অ্যাটেন্ডিং দ্য ফিল্ম ক্লাব, তার মানে আমরা ডিরেক্ট ফিল্ম ক্লাব নিয়ে কথা বলতেছি। আমরা কিন্তু বলি নাই লুকিং অ্যাট দ্য ডিটেলস ফ্রম দ্য গ্রাফ উই ক্যান সি দ্যাট, এই টাইপের কোনো ফ্রেজ ব্যবহার করি নাই। স্টুডেন্টরা করে কি, বিভিন্ন মানে ফ্রেজ লিখে লিখে লেখাটাকে বেশি রিচ করার ট্রাই করে। অ্যাকচুয়ালি এটার কোনো ভ্যালু নাই। কারণ আমাকে কিন্তু কোথাও বলা নাই ফ্রেজ দেখলে তুমি নম্বর পাবা। আমাকে বলা হয়েছে যে তোমার টাস্ক অ্যাচিভমেন্ট ঠিক করো, তোমার কোহেরেন্স এন্ড কোহেশন ঠিক করো, তোমার লেক্সিক্যাল রিসোর্স ভালো করে লিখো, তোমার জিআরএ ভালো করে লিখো, তাহলে আমি তোমাকে স্কোর দিব। রাইট? আইএলটিএস এর টাস্ক 1 এর মার্কিং ক্রাইটেরিয়া কিন্তু এইটাই। আমি এই জায়গায় ইমপ্রুভ করলাম না, আমি এটাকে ইমপ্রুভ করলাম না, আমি করতেছি কি, ফ্রেজ দিয়ে লেখা ট্রাই করতেছি, আলটিমেটলি লাভ নাই। আলটিমেটলি লাভ নাই। ওকে। সো ভাইয়ারা, বডি প্যারাগ্রাফ শুরু করার সময় ডিরেক্ট টপিক, অ্যাটেন্ডিং দ্য ফিল্ম ক্লাব। গট ইট? টেন্সের ব্যাপারে বলেছিলাম ভার্বের ইডি দিতে, ভার্ব এবং ইডি দিতে বলেছিলাম, মনে আছে? সো আমরা দিলাম রিমেইন্ড। রিমেইন্ড দ্য মোস্ট পপুলার অ্যাক্টিভিটি থ্রু আউট দ্য পিরিয়ড। মোস্ট পপুলার অ্যাক্টিভিটি, মোস্ট পপুলার অ্যাক্টিভিটি, কারণ এটা হাইয়েস্ট পজিশনে আছে। মোস্ট পপুলার অ্যাক্টিভিটি কারণ এটা হচ্ছে হাইয়েস্ট পজিশনে আছে। এবং লক্ষ্য করে দেখি, কেন আমরা বললাম থ্রু আউট দ্য পিরিয়ড? থ্রু আউট দ্য পিরিয়ড কেন? কারণ 2000 থেকে 2020 সাল, পুরো টাইমটা জুড়ে গেছে। পুরো টাইমটা জুড়ে গেছে। একটা জিনিস খেয়াল করব, অ্যাটেন্ডিং দ্য ফিল্ম ক্লাব রিমেইন দ্য মোস্ট পপুলার অ্যাক্টিভিটি থ্রু আউট দ্য পিরিয়ড, তাই না? এবার ঘটনাটা হচ্ছে, আমরা
এই যে ফিল্ম ক্লাব নিয়ে কথা বলতেছি, এই যে মোস্ট পপুলার বলতেছি, দ্যাট মিনস আমরা তাকে সিলেক্ট করে ফেললাম। আমাদের সিলেক্ট করাটা ডান। ফিল্ম ক্লাবের কথা বলতেছি, মোস্ট পপুলারের কথা বলতেছি, দ্যাট মিনস আমরা সিলেক্ট করে ফেলছি। আমাদের সিলেক্ট করাটা ডান, তাই তো? এবার আসি, আমাদের কি প্রশ্নে শুধু সিলেক্টের কথাই বলছে? না, আমাদেরকে কিন্তু বলে দিছে রিপোর্ট করো, রিপোর্ট করো। এই জন্য আমরা এই রিপোর্ট করার জন্য কমা এবং উইথ ব্যবহার করব। রিপোর্ট করার জন্য আমরা কমা এবং উইথ ব্যবহার করব। উইথ পার্টিসিপেন্ট নাম্বারস কনসিস্টেন্টলি রেঞ্জিং বিটুইন 60 to 65। খেয়াল করে দেখি, এই রেঞ্জটা, এই রেঞ্জটা এখানে যা ছিল মনে করি 65, আর এটা ধরে নিলাম 60, এটা 65-এর সামান্য উপরে, রাইট? তো আমরা বললাম এই পার্টিসিপেন্ট নাম্বারটা কনসিস্টেন্টলি রেঞ্জিং বিটুইন 60 to 65। উইথ পার্টিসিপেন্ট নাম্বারস কনসিস্টেন্টলি রেঞ্জিং বিটুইন 60 to 65। দ্যাটস ইট। তাহলে আমাদের কি হইলো? আমাদের সিলেক্ট করা হইলো, আমাদের রিপোর্ট করা হইলো। গট ইট? আমরা এই ফিল্ম ক্লাবটাকে এই যে এতটুকুর মধ্যে এক্সপ্লেন করে ফেললাম। ডান। ফিল্ম ক্লাবটাকে আমার এখানে এক্সপ্লেন করা শেষ। এবার আমরা মার্শাল আর্টটাকে এক্সপ্লেন করব। সো মার্শাল আর্ট কোনটা? দিস ওয়ান, দিস ওয়ান। কমছে বাড়ছে, কমছে বাড়ছে, এরকম। সো আমরা লিখতেছি দ্য নাম্বার অফ পিপল টেকিং পার্ট ইন মার্শাল আর্ট অলসো শোড। কেন? ফার্স্ট টেন্স, ফার্স্ট টেন্স। শোড। খেয়াল করছিলাম রিমেইন্ড, খেয়াল করছিলাম শোড। কমছে বাড়ছে, কমছে বাড়ছে, মিনিমাল ভেরিয়েশন দেখাইছে, মিনিমাল ভেরিয়েশন দেখাইছে। দ্যাটস ইট। তাই না? দেন আমরা কি করছি? আমরা বলতেছি মিনিমাল ভেরিয়েশন যে দেখালো, এটা হচ্ছে আমাদের সিলেক্ট করা হয়েছে। কাকে? মার্শাল আর্টকে। এবার তার ডেটা কত? ডেটা তো আমি লিখি নাই। যেহেতু ডেটা লিখি নাই, এই জন্য আমরা ভার প্লাস আইএনজি ব্যবহার করছি। হভারিং অ্যারাউন্ড 35, হভারিং অ্যারাউন্ড 35। দেখি তো এটা কি এই রেঞ্জেও যা, এই রেঞ্জও কি তাই না? এই রেঞ্জটা কি প্রায় তাই। তো আমরা বলতেছি হভারিং অ্যারাউন্ড 35। ইউ নো দ্য মিনিং অফ হভার? টু স্টে ইন ওয়ান প্লেস। মানে বলা যায় না যে এটা 35-এর মধ্যেই রয়েছে মোর অর লেস। এই জন্য বলছিলাম মিনিমাল ভেরিয়েশন। দ্যাটস ইট। এনি কোয়েশ্চেন অ্যাবাউট দ্য প্যারাগ্রাফ নাম্বার 1, প্লিজ? এনি কোয়েশ্চেন্স? নো, নো কোয়েশ্চেন্স। মুভ অন। এবার চলে যাব প্যারাগ্রাফ 2-তে। প্যারাগ্রাফ 2-তে বলা হচ্ছে টেবিল টেনিস attracted approximately. So we are talking about table tennis. So this one, this one, this one, this one, this one, and this one. Right? So approximately 60 to 20 participants between 2000 and 2010. লক্ষ্য করি তো, আমরা যদি এইটা বাদ দেই, তাহলে এই যে রেঞ্জটা 10-এর চাইতে অনেক বেশি উপরে, 20-এর চাইতে একটু নিচে, সো ধরে নিলাম এটা 16। আমরা কিন্তু বলি নাই জাস্ট 16, আমরা বলতেছি অ্যাপ্রক্সিমেটলি। অ্যাপ্রক্সিমেটলির পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি নিয়ারলি, আমরা ব্যবহার করতে পারি অলমোস্ট। এবং কেউ যদি এই ওয়ার্ডগুলো ইউজ না করে, তাহলে তার রিপোর্টটা অ্যাকুরেট হলো না, তার রিপোর্টটা সাজানো হলো না। সো ডেফিনেটলি আমরা শুধু 16 লিখতে পারবো না, ডিরেক্ট আমরা 20 লিখতে পারবো না। আমাদেরকে অবশ্যই অ্যাপ্রক্সিমেশন ইউজ করতে হবে।
অবশ্যই ইউজ করতে হবে। সো টেবিল টেনিস অ্যাট্রাক্টেড অ্যাপ্রক্সিমেটলি 16 to 20 পার্টিসিপেন্টস বিটুইন 2000 2010 অ্যান্ড 2010 গেল। বাট আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখি, 2010-এর টেবিল টেনিসটা অনেক বেশি বেড়ে গেছে, একদম খারাপ ভাবে উপরের দিকে উঠছে, খারাপ ভাবে উপরের দিকে উঠছে। সো হাওয়েভার দিয়ে কমা দিয়ে দিব, সো হাওয়েভার দিয়ে কমা দিয়ে দিব। পার্টিসিপেশন দেন সার্চড, রাইট? পার্টিসিপেশন দেন সার্চড, দেন সার্চড কেন, এই যে পুরোটাই পাস্ট, এই জন্য সার্চড, তার মানে অনেক বেশি বেড়ে গেছে। এবার অনেক বেশি বেড়ে গেছে মানে হচ্ছে সিলেক্ট করা হয়েছে, অলরেডি ডান। অনেক বেশি বেড়ে যাওয়াটা সিলেক্ট করা হয়ে গেছে। But I need to explain the data, and in order to do that, you need to use verb plus ing, যেমন আগের বারে যে hovering, বাট আগের বার আমরা উইথ ব্যবহার করেছি কমার সাথে, কমা এবং উইথ। এবার আমরা যেটা করতেছি, আমরা এটা এই যে এখানে একটা কমা ব্যবহার করব এবং এই ভার্ব প্লাস আইএনজিটা ব্যবহার করব। রিচিং জাস্ট ওভার 50, লক্ষ্য করে দেখি 50, 50 এই পর্যন্ত, জাস্ট ওভার 50, জাস্ট ওভার 50, রাইট? রিচিং জাস্ট ওভার 50 ইন 2020। এবার এইটাকে যদি একটু এক্সপ্লেন করতে চাই, লক্ষ্য করে দেখি, এই জাস্ট ওভার 50 কে যদি আমরা এক্সপ্লেন করতে চাই, তাহলে 50-র এইটা ডেফিনেটলি সেকেন্ড লার্জেস্ট, কারণ ফিল্ম ক্লাবের পরে এইটাই হচ্ছে 2020 সালে সেকেন্ড লার্জেস্ট। এই জন্য এই কথাটাকে আমরা বলতেছি, কমা, মেকিং টেবিল টেনিস দ্য সেকেন্ড মোস্ট পপুলার অ্যাক্টিভিটি দ্যাট ইয়ার। ইউ নো দ্য মিনিং অফ দ্যাট ইয়ার? দ্যাট ইয়ার 2020। এখন অনেকে বলবে কেন এই সেন্টেন্সটা লেখা লাগলো, এটা না লিখলে কি হইতো? জাস্ট বিকজ অফ দ্যাট ইয়ার। কেন? এ কেন? এই এর এর কারণটা হচ্ছে মূলত খুবই সিম্পল। আমাদেরকে বলা হয় কোহেরেন্স করো, আমাদেরকে বলা হয় তোমরা একটু কোহেরেন্স দিয়ে লেখো। কোহেরেন্স মানে হচ্ছে আমাকে অবশ্যই প্রিভিয়াস রেফারেন্স ব্যবহার করতে হবে, যেটাকে আমরা বলি পিআর, আমরা রিডিং ক্লাসে পড়িয়েছি, রাইট? সো প্রিভিয়াস রেফারেন্স, এই যে দ্যাট ইয়ার, এই দ্যাট ইয়ার আগের সেন্টেন্সে 2020-কে রিপ্রেজেন্ট করে না? আগের ইয়ারে 2020-কে রিপ্রেজেন্ট করে না? সো এই জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, যে এই ধরনের প্রিভিয়াস রেফারেন্স ব্যবহার করতে হবে, অ্যাটলিস্ট দুইটা, একটা এরকম ইউজ করতেই হবে। যদি করতে পারি তাহলে দেখবো যে রাইটিং অনেক চমৎকার হয়েছে, অনেক চমৎকার হয়েছে। সো এই টপিকটাতে কারো কোনো কমপ্লেইন আছে কিনা? কারো কোনো কমপ্লেইন প্লিজ? যতটুকু পড়ালাম। Nope, সবাই ক্লিয়ার? থ্যাংক ইউ। মুভ অন। মিউজিক্যাল পারফরমেন্স। সো উই হ্যাভ মিউজিক্যাল পারফরমেন্সেস, রাইট? দিস ওয়ান, দিস ওয়ান began attracting participants only after 2005। মানে 2005-এর আগে মিউজিক্যাল পারফরমেন্সের কোনো পার্ট কি ছিল? 2005-এর আগে মিউজিক্যাল পারফরমেন্সের কোনো পার্টিসিপেন্ট ছিল? না, ছিল না। সো মিউজিক্যাল পারফরমেন্সেস বিগান অ্যাট্রাক্টিং পার্টিসিপেন্টস অনলি আফটার 2005, অনলি আফটার 2005। আমাদের প্রশ্নে বলেছিল মেইন ফিচারগুলো সিলেক্ট করতে, এটা কিন্তু একটা মেইন ফিচার, কারণ 2005-এর আগে মানুষ মিউজিক্যাল পারফরমেন্সে যাইতো না, এখন যাচ্ছে। সো মিউজিক্যাল পারফরমেন্সেস বিগান অ্যাট্রাক্টিং পার্টিসিপেন্টস অনলি আফটার 2005। এরপরে সে কি করছে? কমছে না বাড়ছে? এরপরে সে বাড়ছে, এরপরে সে বাড়ছে, এই জন্য আমরা একটা লিঙ্কার ব্যবহার করছি, সিন্স দেন। এবার আসি দিস অ্যাক্টিভিটি,
দিস অ্যাক্টিভিটি কাকে রিপ্রেজেন্ট করতেছে? মিউজিক্যাল পারফরমেন্সকে। সো এই যে দিস অ্যাক্টিভিটি, এটা হচ্ছে প্রিভিয়াস রেফারেন্স। প্রিভিয়াস রেফারেন্স ব্যবহার করেছি কোহেরেন্সের জন্য। প্রিভিয়াস রেফারেন্স ব্যবহার করেছি কোহেরেন্সের জন্য, কারণ এটা কোহেরেন্সের স্কোর বাড়িয়ে দিবে। সো দিস অ্যাক্টিভিটি স, কেন স? সব পাস্ট। এ সিগনিফিক্যান্ট রাইজ, অবশ্যই বাড়ছে। ইন পার্টিসিপেশন, ইন পার্টিসিপেশন, দ্যাটস ইট। সো এইটা যে অনেক বেড়েছে, সেই বেড়ে যাওয়ার ব্যাপারটাকে আমাকে এক্সপ্লেন করতে হবে, সেই জিনিসটাকে আমাকে রিপোর্ট করতে হবে। রিপোর্ট করার জন্য আমরা এই যে কমা ভার প্লাস আইএনজি দিয়ে ডেটাটা লিখবো, যে কতটুকু বেড়েছে, কত ডেটা হয়েছে এটা লিখবো। সো রিচিং অ্যারাউন্ড 12 পার্টিসিপেন্টস ইন 2010। 10-এর একটু উপরে না? 10-এর একটু উপরে না? এই জন্য আমরা লিখতেছি রিচিং অ্যারাউন্ড 12 পার্টিসিপেন্টস ইন 2010, দিস ওয়ান। আমরা কিন্তু বলি বলি না যে জাস্ট 12, আমরা বলতেছি অ্যারাউন্ড। এই যে এখানে অ্যাপ্রক্সিমেটলি ব্যবহার করেছি, এই অ্যাপ্রক্সিমেটলি, অ্যারাউন্ড, অলমোস্ট, নিয়ারলি, এই শব্দগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। এই শব্দগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। দেন দেন এরপরে সে কিন্তু একটু ধীরে ধীরে বেড়েছে। দেন একটু ধীরে মানে এইখানে যে পরিমাণ বেড়েছে, এইখানে কিন্তু ওই পরিমাণ বাড়েনি। স্লো, গ্রাজুয়াল যেটাকে আমরা বলে থাকি। এবার পরের সেন্টেন্সটা লেখার জন্য কমা এবং দো আনবো, কারণ এখানে হচ্ছে সিগনিফিক্যান্ট রাইজ, পরেরটাতে গ্রোথটা স্লো হয়েছে। দুইটা একটা কন্ট্রাস্ট, এই কন্ট্রাস্ট শো করার জন্য কমা এবং দো আনতে হয়েছে। দো দ্য গ্রোথ শোড টু অ্যাপ্রক্সিমেটলি 16 পার্টিসিপেন্টস, স্লোড টু অ্যাপ্রক্সিমেটলি 16 পার্টিসিপেন্টস বাই 2020। কোথায় 0 থেকে 12 হয়েছে, আর কোথায় 12 থেকে মাত্র 16 হয়েছে? তাহলে গ্রোথ কি আগের মতন হয়েছে নাকি স্লো হয়েছে? গ্রোথ কি আগের মতন হয়েছে না স্লো হয়েছে? ডেফিনেটলি স্লো, ডেফিনেটলি স্লো। সো ভাইয়ারা, আমরা একটু লক্ষ্য করি, কমা এবং দো দিয়ে আমরা কি করতেছি? কন্ট্রাস্ট করতেছি। কন্ট্রাস্ট করে দিলাম। আই হোপ এখানে কারো কোনো অভিযোগ নাই। নাই, থ্যাংক ইউ। দেন লাস্ট টপিক, বেড়েছে, মোরলেস বেড়েছে, ভালোই বেড়েছে, বেড়েছে। লাস্ট টপিক, একজন কমে গেছে। এই জন্য এই টপিকটা শুরু করব ইন কন্ট্রাস্ট দিয়ে। এই জন্য এই টপিকটা শুরু করব ইন কন্ট্রাস্ট দিয়ে। দ্যাটস ইট। ও মাই গড, সিরিয়াসলি? এটা কে বলছে আমাকে? হু সেড দিস? জহিরুল? জহিরুল স এ নাউন, দিস ইজ ভার্ব, দিস ইজ নাউন। ইউ গট ইট জহিরুল? গুড, ভেরি গুড। ওকে ভাইয়া, ইন কন্ট্রাস্ট এরপরে অবশ্যই কমা দিব। কেউ যদি কমা না দেয়, যেমন আমরা হাউএভারের পরে কমা দিয়েছি, সেই কমাগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। Participations in amateur dramatics. So we are talking about amateur dramatic, and this is amateur dramatic. Experienced a substantial decline. অনেক কমে গেছে। কথা বুঝতে পারছি? এই যে এক্সপেরিয়েন্সড ভার্ব, এক্সপেরিয়েন্সড এ সাবস্টেন্সিয়াল ডিক্লাইন, তাই তো? এবার এই ডিক্লাইনটা কি পরিমাণ কমছে? 2000 সালে এটা ছিল নিয়ারলি 30, 2020 সালে এইটা 10, 10-এর নিচে নামছে। 10-এর নিচে নামছে। কিন্তু
2005 সালে তার সামান্য ইনক্রিজ হয়েছে, সামান্য, খুবই স্লাইট ইনক্রিজ হয়েছে। সো আমরা যদি বলি, আমরা বলতে পারি যে পার্টিসিপেশন ইন অ্যামেচার ড্রামাটিক্স এক্সপেরিয়েন্সড এ সাবস্টেন্সিয়াল ডিক্লাইন, অনেক বেশি কমেছে। এবার কোথায় কমছে, কতটুকু কমছে সেটা রিপোর্ট করার জন্য আমরা এই যে ভার্ব প্লাস আইএনজি দিয়ে ড্রপিং ফ্রম 25 পার্টিসিপেন্টস ইন 2000 টু জাস্ট 6 ইন 2020, এই যে এই সংখ্যাটা, এটা আমরা ধরে নিতে পারি না যে ড্রপিং ফ্রম টু 25 পার্টিসিপেন্টস ইন 2000, রাইট? আর 2020 সালে আমরা ধরতে পারি এটা 10-এর নিচে, তাহলে আমরা বলতে পারি জাস্ট 6। আচ্ছা, এখানে জাস্ট 6 লেখাটা উচিত হবে না, আমরা এখানে লিখতে পারি অলমোস্ট 6, অলমোস্ট 6, তাই তো? এবার 2005-এ তার সামান্য একটু বেড়েছিল, এই কথাটাকে ব্যাখ্যা করার জন্য আমরা কমা এবং উইথ আনতে পারি। উইথ অনলি এ স্লাইট ইনক্রিজ, উইথ অনলি এ স্লাইট ইনক্রিজ ইন 2005, একটা সামান্য ইনক্রিজ হয়েছিল। উইথ অনলি এ স্লাইট ইনক্রিজ ইন 2005, দ্যাটস ইট। এনি কোশ্চেন্স, এনিওয়ান? না থাকলে আমি বেসিক নিয়ে আলোচনা করব। নো ওয়ান? কেউ না? ওকে, আমি একটু বলি। এখানে টাস্ক ওয়ানের জন্য কি কি ধরনের সেন্টেন্স আমরা লিখবো, কত ধরনের সেন্টেন্স আমরা লিখবো? আমরা লিখবো হোয়াইল সেন্টেন্স কমা বাকি সেন্টেন্স, এক। 2 নম্বর সেন্টেন্স কমা হোয়ারএস সেন্টেন্স। 3 নম্বর হচ্ছে হাউএভার, হাউএভার কমা সেন্টেন্স। 4 নম্বর হচ্ছে আমরা অবশ্যই, অবশ্যই ইন কন্ট্রাস্ট, ইন কন্ট্রাস্ট দিয়ে সেন্টেন্স লিখবো কমা দিয়ে বাকি সেন্টেন্স। 5 নম্বর হচ্ছে আমরা অলদো, অলদো সেন্টেন্স কমা বাকি সেন্টেন্স। 6 নম্বর হচ্ছে সেন্টেন্স কমা দো সেন্টেন্স। এই প্যাটার্নটা ফলো করে আমরা লিস্ট এখানে যতগুলো স্ট্রাকচার বলে দিলাম, এই স্ট্রাকচারের 5টা লেখা ট্রাই করি, 4টা লেখা ট্রাই করি, তাহলে আমাদের একটা ভেরিয়েশন তৈরি হবে। কারণ মার্ক কিন্তু আসে রেঞ্জের উপর, যে কতগুলো রেঞ্জ আছে। এই জন্য বডি প্যারাগ্রাফ ওয়ানে আমরা এই প্যাটার্ন গুলো ফলো রাখবো। শুধু এইগুলোই না, আরো আছে। যেমন আমরা দেন দিয়ে সেন্টেন্স লিখবো, দেন আমরা চেষ্টা করবো দেন দিয়ে সেন্টেন্স লিখতে। বুঝতে পারছি? এরকম 7-8টা স্ট্রাকচারের মধ্যে যদি 4, 5টা, 6টাও লিখতে পারি, আলহামদুলিল্লাহ, অনেক ভালো স্কোর পাবো। এবং আমি বারবার বলে দিচ্ছি, কমার ব্যবহার যাতে কিছুতেই ভুল না হয়, কমার ব্যবহার যাতে আমাদের কিছুতেই ভুল না হয়। অনেক স্টুডেন্ট করে কি, আমি আজকে খাতার মধ্যে পেয়েছি, তারা টাস্ক ওয়ানে লেখে শুড, শুড দিয়ে কোনো সেন্টেন্স লেখার কোনো ওয়ে নাই এখানে, কারণ এইটা আমার কোনো রেকমেন্ডেশন না। স্টুডেন্টদের আমি খাতার মধ্যে মাস্ট পর্যন্ত পাই, এখানে মাস্ট আসবে কোথা থেকে? মাস্ট আসবে কোথা থেকে? ওয়ে নাই। আমাকে এখানে শুধু ডেটা দেওয়া হয়েছে, ডেটা আমি সিলেক্ট করে আমি লিখবো, ডেটাগুলোকে আমি রিপোর্ট করবো। সেখানে আমি ওই মাস্ট ইউজ করব, শুড ইউজ করব, নিড টু ইউজ করব, হ্যাভ টু ইউজ করবো, এটার কোনো ওয়ে নাই তো। ইভেন এখানে কোনো অপিনিয়ন দেওয়া যাবে না, এখানে কোনো রিজন লেখা যাবে না, কারণ কোশ্চেন আমাকে ওটা চায় নাই। আমি খুব সহজ করে একটা কথা বলি, টাস্ক ওয়ানে যদি কেউ ভোকাবুলারি মুখস্থ করে, আর যদি কেউ সেন্টেন্স স্ট্রাকচার মুখস্থ করে, ট্রাস্ট মি, ওই স্টুডেন্ট অবশ্যই, অবশ্যই টাস্ক ওয়ানে
আনসার 15 মিনিটের মধ্যে লিখে শেষ করতে পারবে। টাকসনের আনসার সে 15 মিনিটের মধ্যে শেষ করতে পারবে। পুরোটা ডিপেন্ড করতেছে স্টুডেন্টের নিজের পড়ার উপর, পুরোটা। That's it. সো থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট ক্লাসে আমরা বার গ্রাফ নিয়ে আলোচনা করব, অথবা পাই নিয়ে, বার গ্রাফ এই আমি পড়াই ফেলছি। সো পাই নিয়ে ইনশাল্লাহ আমি আলোচনা করব। থ্যাংক ইউ। সি ইউ নেক্সট ক্লাস।